নমস্কার। বলা উচিত শুভ সন্ধ্যা, কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাতের দিকে আমরা যাচ্ছি। আ অসংখ্য ধন্যবাদ। এবং উপস্থাপক সৌরদীপ তিনিও খুব সুন্দরভাবে শুরু করেছিলেন। কিন্তু দুঃখের বিষয় প্রাযুক্তিক ঝামেলা এবং ঝঞ্ঝাটে তাকে আমরা হারালাম। আমি তাকে এখন দেখতে পাচ্ছি না। তাকে ধন্যবাদ। অবশ্যই মোদক বাবু অর্থাৎ মিস্টার গণেশ মোদক, আপনাকে অসংখ্য ধন্যবাদ এইরকম একটা প্ল্যাটফর্ম করার জন্য। ধন্যবাদ জানাবো ডক্টর গার্গীদেকে। তিনি দীর্ঘদিন ধরে আমার সঙ্গে বারবার তিনি বলেছেন। অবশেষে সেই সৌভাগ্য আমার হলো আপনাদের এখানে আসার। আমি খুব সম্মানিত বোধ করছি। কারণ মোদক ট্রেনার একাডেমি যে একটা বিরাট কর্মযজ্ঞ, জ্ঞানযজ্ঞের সৃষ্টি করেছে, আমার মনে হয় আমরা সবাই এখান থেকে লাভবান হব। এখন আজকে আমার বক্তব্যে কে লাভবান হবে জানি না। সেটা অবশ্যই নির্ভর করবে বক্তব্য যেভাবে আমি পরিবেশন করার চেষ্টা করব। আমি প্রথমেই বিষয়েতে চলে যাচ্ছি। আমি আর সময় নষ্ট করব না। আপনারা সবাই জানেন যে আমরা যে বিষয়টি আলোচনা করছি সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক এবং মৃণাল সেন পরবর্তী আর্ট ফিল্মের ভবিষ্যৎ। সুতরাং প্রথমেই দুটি প্রশ্ন, যে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন এই ত্রয়ী যারা মহীরুহ, তাদের কথা হঠাৎ বলছি কেন? তারা কি তাহলে কোনো এক যুগের সৃষ্টি করেছে? অবশ্যই চলচ্চিত্রে তারা যুগের সৃষ্টি করেছে। এ সম্পর্কে আমি প্রথম অংশে অবশ্যই আমাকে কিছুটা বলতে হবে। এবং পরবর্তী যে প্রসঙ্গটা খুব গুরুত্বপূর্ণ, আর্ট ফিল্ম। দেখুন, একটা সময় আর্ট ফিল্ম, ফিল্ম দোতর বা আদার্স ফিল্ম বা সমান্তরাল ছবি বা অন্য ধরনের ছবি, অন্য জাতের ছবি, যেটাকে ইংরেজিতে বলে জনর, ফরাসি শব্দটা genre, এটা কিন্তু বারবার আলোচিত হয়েছে। কিন্তু বর্তমানে আমরা যে সময় দাঁড়িয়ে রয়েছি, অনেকেই আর্ট ফিল্ম শুনলে একটু নাক কুঁচকান। তারা বলেন, আর্ট ফিল্ম ব্যাপারটা কি? ছবি তো দুটো ভাগ, ভালো ছবি আর খারাপ ছবি। আর্ট এর মধ্যে এলো কি করে? এখন প্রসঙ্গ হচ্ছে চলচ্চিত্র। আপনারা সবাই জানেন যে সবচেয়ে নবীনতর মাধ্যমগুলির অন্যতম। আমি নবীনতম আর বলছি না, তার কারণ গ্রাফিক্যাল আর্ট এবং এআই এবং তার পাশাপাশি অন্যান্য যে অডিও ভিজুয়াল অর্থাৎ দৃশ্যশ্রাব্য মাধ্যম চলে এসেছে, তাই আমি নবীনতম বলছি না, কিন্তু নবীনতর তো এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এই যেখানে স্থাপত্য, চিত্রকলা, আমাদের কবিতা, কাব্য, উপন্যাস এবং অন্যান্য আর্ট, সে আর্ট গুলিতে অনেক দিন আগে, অনেক দিন ধরে, একদম সুপ্রাচীন যুগ থেকে আমরা সে সাধনা করে গিয়েছি। সুতরাং সেই তুলনায় চলচ্চিত্র তো নতুন, নবীন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই এখনো পর্যন্ত। দেখুন, ফ্রেড লুমিয়ার অর্থাৎ লুমিয়ার ব্রাদার্স, তারা ফরাসি দেশে যখন এই চলচ্চিত্র উদ্ভাবন করেছিলেন, তখন তারা সেদিন একটি ছোট্ট প্রেস কনফারেন্সে, অত্যন্ত বিলাসবহুল একটি হোটেলে, সেখানে খুব পরিষ্কার আহ, তাদের চলচ্চিত্র প্রদর্শনের পর, অর্থাৎ পৃথিবীতে প্রথম চলচ্চিত্র প্রদর্শনের পর, খুব স্পষ্ট তারা জানিয়েছিলেন যে তারা শুধুমাত্র উদ্ভাবন করেছেন, তারা কিন্তু স্রষ্টা নন। এবং তারা সেদিনই ভবিষ্যৎবাণী করেছিলেন এইরকম এক সন্ধে পেরোনো রাতে, যে আর কিছুদিনের মধ্যেই পৃথিবীর বেস্ট ব্রেইন, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে খুব উৎকৃষ্ট মস্তিষ্কের মানুষরা চলে আসবেন এবং চলচ্চিত্রকে আর্টের মর্যাদা দেবেন। অর্থাৎ চলচ্চিত্র উদ্ভাবক ফ্রেল লুমিয়াররা, তারা বুঝেছিলেন যে তারা যা উদ্ভাবন করলেন তা শুধুমাত্র বিনোদন নয়, একটা আর্টের ব্যাপার আছে। আমি আমার যুক্তিটাকে আরো বেশি গ্রহণযোগ্য করার জন্য একটু উদাহরণ দেব। দেখুন, জনপ্রিয়তা, সহজে কিছু ভালো লাগা, এ তো মানব সভ্যতার প্রাচীন কাল থেকে আছে। বিশেষ করে আমরা সবাই জানি, আমরা আসলে কিন্তু খুব অলস, এবং যত সময় পেরোচ্ছে আমাদের অলসতা মাত্রা ছাড়াচ্ছে। এবং স্বাভাবিকভাবে আমরা নিজেরাই, আমরা কি মস্তিষ্ক খাটাতে চাই? আমাদের তো কিছুটা বাধ্য হয়ে মস্তিষ্ক খাটাতে হয়। সেটা একদম ছোট বয়সে, যারা স্কুলে পড়ছে, কিন্ডার গার্ডেনে, তাদের থেকে শুরু করে আমরা যারা বেশ কয়েক দশক ধরে এই পৃথিবীটাকে দেখে ফেলেছি এবং আমরা ক্রমশ এগিয়ে চলেছি এবং নিজেদের পরিণত ভাবছি, আমাদেরও তো তাই। তা না হলে আমাদের মাত্র 7 সেকেন্ডস, অর্থাৎ আমরা 7 সেকেন্ড
এখন আমরা ঠিক মতো এক জায়গায় বসে থাকতে পারি না, এবং আমাদের স্ক্রোল করা, আমাদের সহজলভ্য জিনিসে বিনোদনে নিজেকে আমোদিত করা, এটা একটা যেন আমাদের মধ্যে পেয়ে বসেছে। কিন্তু এটাই তো মানুষ, মানুষ তো আসলে অলস। কিন্তু মানুষ প্রয়োজনীয়তার কারণে এবং প্রাগৈতিহাসিক যুগ থেকে, প্রস্তর যুগ থেকে, নব্যপ্রস্তর, মধ্যপ্রস্তর, নিওলিথিক অর্থাৎ নব্যপ্রস্তর যুগ থেকে মানুষ বিভিন্ন ধরনের যন্ত্রের ব্যবহার করে তার জীবনটাকে সহজ করতে চেয়েছে, এবং যত সে সহজ করতে চেয়েছে তত তার কাছে অবসর এসছে। যত তার কাছে অবসর এসছে তত সে শিল্প কলা, চিত্রকলায় মন দিয়েছে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই আমাদের যে আমাদের পূর্বপুরুষরা তারা ছবি আঁকতেন। আমি আলতামিরা গুহা সেই বাইসনের কথা শুধু বলবো কেন, পৃথিবীতে যত দিন যাচ্ছে আরো আরো অনেক প্রাচীন কীর্তি আবিষ্কার হচ্ছে। অর্থাৎ আমরা আমাদের সময়টাকে, মুহূর্তটাকে ধরতে চেয়েছি। আমরা শুধু ধরতে চাইনি আমাদের সময়টাকে, আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে চেয়েছি। আমরা কিছু বলতে চেয়েছি। অনেকে বলেন এই বলার থেকে, নিজেকে প্রকাশ করার থেকেই সৃষ্টিকর্মের জন্ম। অর্থাৎ শুধু জনপ্রিয়তা নয় বা অন্যান্য কারণ নয়, অর্থ রোজগার বা শুধুমাত্র নিজেকে মানুষের সামনে উপস্থাপিত করার জন্য নয়, আমরা সিরিয়াস আর্ট নিয়ে বিভিন্ন ফর্মে আমরা কাজকর্ম করেছি। আপনারা সবাই জানি যে চটুল লঘু সঙ্গীত কার না ভালো লাগে। অটোরিকশা থেকে শুরু করে চায়ের দোকান, আমরা চটুল গান শুনতে অভ্যস্ত। কিন্তু তাই বলে ধ্রুপদী সঙ্গীত, ক্লাসিক্যাল মিউজিক আমরা কি শুনি না? আমি জানি, আমরা সবাই সেটা জানি, স্বীকার করি না করি, যে এই সমস্ত যাহা কিছু ধ্রুপদী, যাহা কিছু চিরন্তন, যাহা কিছু শাশ্বত, সেটা দন্তের লেখা হতে পারে, সেটা কোনো ধ্রুপদী সঙ্গীত হতে পারে, সেটা চাইকোভস্কি বা দেবুসি বা মোৎসার্ট, বিটোফেন হতে পারে, অথবা আমাদের রাগপ্রধান সঙ্গীত হতে পারে। সে রস থেকে আমরা অনেকেই বঞ্চিত, তার কারণ সেই রসের আস্বাদন গ্রহণ করার জন্য আমাদের যে পরিমাণে পরিশ্রম করতে চাই আমরা অনেকেই করি না। আমি আর দীর্ঘায়িত করব না, কিন্তু চলচ্চিত্রের ক্ষেত্রেও চলচ্চিত্র যে একটি খুব গুরুত্বপূর্ণ আর্ট ফর্ম, অবশ্য সেটা এন্টারটেনমেন্ট অর্থাৎ বিনোদন তো করবেই, কিন্তু কাকে, কখন, কাদের বিনোদন করবে, কিভাবে করবে সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর এই গুরুত্বপূর্ণ আলোচনাতে, সুতরাং আমি প্রথমেই যেটা বলার চেষ্টা করব, এই যে পপুলার ছবি বা জনপ্রিয় ছবি, পপুলার ফিল্ম, তার সঙ্গে আর্ট হাউস ছবিকে গুলিয়ে দেওয়ার যে চেষ্টা, সেটা কিন্তু চলছে। আসলে একটা সময় বিভিন্ন স্রষ্টারা, বিভিন্ন ক্রিটিক বা সমালোচকরা তারাও বলতেন যে বড্ড বেশি আঁতেলপনা হচ্ছে, আমি গোটা বাংলাতেই বলছি, তার থেকে বেরিয়ে এসে, এসো না ভাই, নিছক একটা আনন্দ দাও। ঠিক সেই কারণেই একটা সময় সমালোচকরা তারা বিরূপ হয়েছিলেন আর্ট হাউস ফিল্মের থেকে। কিন্তু তাই বলে চলচ্চিত্র মাধ্যমের বিনোদন শক্তির পাশাপাশি তার শিল্প হয়ে ওঠার সমস্ত সত্তা, তার ঐতিহ্যকে আমরা কি অস্বীকার করতে পারি? সুতরাং আমি যে শীর্ষক আলোচনা করছি, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন পরবর্তী বাংলা আর্ট ফিল্ম, সুতরাং আমি আপনাদের কাছে বিনীতভাবে, আমি আমার অকাট্য যুক্তিতে এই প্রমাণ করার চেষ্টা করছি যে আসলে চলচ্চিত্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্তা আছে, এবং সেই সত্তাটা, তার মধ্যে আর্ট অর্থাৎ তার মধ্যে নন্দন তত্ত্ব আছে। এবার কোনো জনপ্রিয় ছবির কিছু মুহূর্ত নির্মাণ, কিছু নান্দনিকতা বা খুব সস্তা জনপ্রিয়তার ছবির মধ্যেও অবশ্যই নান্দনিকতা থাকে, সেখানেও আর্ট থাকে। ঠিক একইভাবে যেমন আর্ট ফিল্মের মধ্যে অনেকেই বলেন অবশ্যই একজন চলচ্চিত্র নির্মাতা তিনি চান তার ছবিটা বেশি সংখ্যক মানুষ দেখুক, তার ছবির রস, তার ছবির যে তিনি যে প্রকাশ করতে চাইছেন, তার যে নান্দনিক প্রকাশ, সেটা বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছা। সুতরাং সেখানেও তো আর্টস, কমার্স, সায়েন্স অর্থাৎ কলা, বিজ্ঞান এবং অবশ্যই বাণিজ্য থাকবে, এর মধ্যে কোনো বিরোধ নেই। কিন্তু আজকে আমাদের যে আলোচনার বিষয়, তাতে আমি শুধুমাত্র সেই সমস্ত ছবি নিয়ে কথা বলবো যে ছবির ভেতরে আমরা একটা কোথাও যেন শিল্প, কলা, আর্ট, নন্দন তত্ত্ব সমৃদ্ধ আমরা ছবি দেখতে পাই। এবার প্রশ্ন হচ্ছে, কেন সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন
একটা যুগ হিসেবে আমরা কল্পনা করছি। তার আগে কি বাংলায় ভালো ছবি হয়নি? অবশ্যই হয়েছে। আমরা জানি ডি গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে নিতেন বসু থেকে শুরু করে একাধিক চিত্র পরিচালক বিভিন্ন সময় বিভিন্ন ছবি করেছেন। এমনকি ১৯৫৫ সালে পথের পাঁচালী মুক্তি পাওয়ার আগে ১৯৫২ সালে আমরা জানি নিমাই ঘোষ মহাশয়ের ছিন্নমূল এক অসাধারণ বাংলা ছবি। কিন্তু জানেন তো পদার্থবিদ্যায় আমরা ছোটবেলায় যা পড়েছিলাম যে একটা অঙ্ক থাকে, গলনাঙ্ক বলা হয়। আমরা সবাই লিনতাপ, গলনাঙ্ক আমরা এদের অঙ্ক করেছি ছোটবেলায়। আমরা এখন সায়েন্স, আর্টস, কমার্সে যাই পড়ি না কেন, তাতে কি বলা হতো? একটা ব্রেকিং পয়েন্টের কথা বলা হতো। অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ বিন্দুর পরেই বরফ গলে তো জল হয়, জল গলে তো বাষ্প হয়। ঠিক সেরকমই ১৯৫৬ সাল ভারতবর্ষের চলচ্চিত্রের ইতিহাসে এবং অবশ্যই পশ্চিম বাংলার চলচ্চিত্রের ইতিহাসে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। তার কারণ কান চলচ্চিত্র উৎসবে মে মাসে কি হলো? কান চলচ্চিত্র উৎসবে ১৯৫৬ সালে পথের পাঁচালী বেস্ট হিউম্যান ডকুমেন্ট, অর্থাৎ বেস্ট হিউম্যান ডকুমেন্ট, অর্থাৎ মানবিক শ্রেষ্ঠ দলিল হিসেবে একটা আখ্যা পেল। এই আখ্যাটা খুব গুরুত্বপূর্ণ ছিল বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এবং বাংলা চলচ্চিত্রের সারণীতে। তার কারণ বাংলা চলচ্চিত্রের আর্টের দিক তার আগেই কিন্তু নিমাই ঘোষেরা তারা ছিন্নমূলের মতো ছবি, যেখানে ঋত্বিক কুমার ঘটক সহকারী চিত্র পরিচালক অভিনয় করেছেন, সেখানে বিজন ভট্টাচার্যের মতো নাটকের মানুষ অভিনয় করেছেন, আইপিটি এর বিভিন্ন মানুষজন তারা দল বেঁধে অভিনয় করেছেন এবং ১৯৫২ সালে ছিন্নমূল ইতিহাস সৃষ্টি করেছিল। কিন্তু ১৯৫৬ সালে পথের পাঁচালী কান চলচ্চিত্র উৎসবে জয় তিলক পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেকে বলেন আত্মঘাতী বাঙালির ক্ষেত্রে। আপনারা সবাই জানেন, আমরা জানি, আমি দীর্ঘায়িত করব না। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বিভিন্ন সময় বিভিন্ন শ্লেষ সমালোচনা সহ্য করতে হয়েছিল। কেন করতে হয়েছিল? তার কারণ তার কবিতা প্রতিভা নিয়ে সন্দেহ ছিল। কিন্তু নোবেল পুরস্কারের পর সেই সন্দেহ আপামর বাঙালির খুঁজেছে। কয়েকজন শুধুমাত্র সমালোচক ছাড়া মূলত জনসাধারণ তারা তারা এ ধারণায় পর্যবেসিত করলেন নিজেদের যে কবিগুরু মহান, গোটা বিশ্বে তার কবিতা ছড়িয়ে পড়েছেন এবং তিনি বিশ্বকবি। ঠিক একইভাবে সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ১৯৫৫ সালে আমরা যদি তার মুক্তির পর আমরা যদি বক্স অফিসের কালেকশন দেখি, অসাধারণ। কিন্তু তা সত্ত্বেও গোটা বাঙালি সমাজে ছড়িয়ে পড়ার জন্য আরেকটা ধাক্কার দরকার ছিল, আর সেই ধাক্কাটা হয়েছিল ১৯৫৬ সালের পথের পাঁচালীতে। সুতরাং আমি একবারও বলছি না যে ১৯৫৫ সালে কান চলচ্চিত্র উৎসবে যাওয়ার আগে ছবি যখন মুক্তি পেয়েছিল তখন বাঙালি জয়তিলক পড়িয়েছিলেন, কিন্তু সেটা কিছু বাঙালি। এবং আমরা অনেকেই জানি সেই ঐতিহাসিক সময় সত্যজিৎ রায়ের আহ, এখনকার যে টলিউড ইন্ডাস্ট্রি, মানে তৎকালীন টলিউড ইন্ডাস্ট্রি কম হাসাহাসি তো করেনি। দীর্ঘদিন ধরে তার লড়াই চলচ্চিত্রের, একটা বাংলা চলচ্চিত্রে সে লড়াই অমর অক্ষয় হয়ে রয়েছে। মানে বিজয়া রায়ের তার গয়না বন্ধক দেওয়া থেকে শুরু করে তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের কাছে যাওয়া পিডব্লিউটির টাকা, এবং আমরা তারপর অনেক ঘটনা আমরা সবাই জানি। অনিক দত্ত মহাশয় বাংলা ছবিতে, অপরাজিত ছবিতে তার কিছুটা অংশ খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। আমি সেই বিস্তৃত ইতিহাসে যাচ্ছি না, কিন্তু এটা ঠিক যে এত কষ্ট করে ছবি করাকে নিয়ে তৎকালীন টলিউড কিন্তু কম ঠাট্টা করেনি। বলা হতো সাপ ব্যাঙের ছবি হচ্ছে। আসলে সত্যজিৎ রায় কি করেছিলেন আমরা কিছুক্ষণের মধ্যে সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটককে কেন এই যুগের পুরোধা পুরুষ বলছি, এই ত্রয়ীকে সে বিষয়ে বিশ্লেষণ করব। তার আগে বলে রাখি, ইতিমধ্যে আমরা আইপিটি এর নাম উচ্চারণ করে ফেলেছি, ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন। এবং তার আগেও আমরা সবাই জানি যে ফ্যাসি বিরোধী আন্দোলন চলছে। তারাশঙ্কর বাবুকে সভাপতি করে গোটা বাংলা ফ্যাসি বিরোধী আন্দোলন শুরু করে দিয়েছে। এবং আমরা তার সঙ্গে সঙ্গে এটাও জানি যে বিশ্বভারতীতে নন্দলাল বসু, বিনোদ বিহারী থেকে রামকিঙ্কর বেজ, তারা একটা স্বতন্ত্র আর্ট তারা তৈরি করতে পেরেছেন। আমি বিস্তৃত আলোচনায় যাব না, কিন্তু বেঙ্গল আর্টের কথা
ক্ষেত্রে না বললেই নয়। অর্থাৎ সাহিত্য, শিল্প, কলা সব দিকে, এমনকি আইপিটি এর মধ্যে হেমাঙ্গ বিশ্বাসের সঙ্গে সলিল চৌধুরীর একটা কোথাও যেন একসঙ্গে কাজ করার মধ্যেও একটা খুব সুন্দর একটা যেন কোথাও মতপার্থক্য হচ্ছে। হেমাঙ্গ বিশ্বাস বলছেন জনসাধারণকে দেশের দেশজ উপাদানে আমাদের শোনাতে হবে সঙ্গীত, আর সলিল চৌধুরী বলছেন অবশ্যই শোনাতে হবে, একটা স্বয়ং সম্পূর্ণ একটা বক্তব্যকে মানুষের কাছে তুলে ধরতে হবে, কিন্তু তার মধ্যে অর্কেস্ট্রেশনের কথা বলছেন। এসব নিয়ে নিশ্চয়ই আরো অনেক মানুষ গবেষণা করেছেন এবং করবেন। অর্থাৎ একটা কোথাও যেন আমরা দেখতে পাচ্ছি যে একটা নবযুগ শুরু হচ্ছে, শিল্প কলা, চিত্রকলা থেকে শুরু করে, সঙ্গীত থেকে শুরু করে সাহিত্যে। দেখুন, আমি বিস্তৃত আলোচনায় যাব না। বাংলা সাহিত্যে নবযুগ সৃষ্টি হয়ে গেছে। রবীন্দ্রনাথ পরবর্তী বিভিন্ন লেখক লেখিকা তারা লিখতে শুরু করেছেন, এবং তাদের মধ্যে কজনের নাম বলবো। বাংলা ভাষায় বোধহয় স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ মিলিয়ে প্রায় প্রত্যেকটা অক্ষর দিয়ে আমরা একজন লেখকের কথা বলতে পারি, তৎকালীন লেখকের কথা বলতে পারি। আমি এ বিষয়ে কিছু বলবো না, বিস্তৃত আলোচনা করবো না। এই বিষয়ে অনেক গবেষণা হয়েছে। আমার হাতে একটা গবেষণা গ্রন্থ রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ দুর্লভ গবেষণা গ্রন্থ। এটা ফরাসি ভাষায় লেখা, একজন ফরাসি লিখেছেন, তার নাম জন ক্লেমো। তিনি লিখেছেন লে রিলেশিও ফামি de le Bengal rural à travers le homo néo-réaliste বেঙ্গলি, মানে বাংলা। আসলে ফরাসি ভাষায় যা লিখেছেন, তিনি কতগুলো এমন উপন্যাসকে তুলে ধরেছেন যে উপন্যাসগুলোর ক্ষেত্রে ফ্যামিলি অর্থাৎ পরিবার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা করছে, এবং এই এই উপন্যাসগুলো মূলত গ্রাম্য বাংলার বঙ্গজীবন তুলে ধরেছেন, এবং তিনি বলছেন এটা যেন নিও রিয়ালিস্ট, অর্থাৎ আমাদের সেই বিখ্যাত ইতালিয়ান যে নিও রিয়ালিজমের কথা, ডিসিকাদের কথা, সাধারণ মানুষের কথা, খেটে খাওয়া মানুষের কথা বলার যে বিখ্যাত সেই আন্দোলন, ইতালীয় নব বাস্তবতা, তার যেন ছোঁয়া পাচ্ছেন। সেখানে তিনি বিভিন্ন উপন্যাসের কথা বলছেন, তার মধ্যে আহ বিভিন্ন উপন্যাসের কথা বলেছেন, তার মধ্যে যেমন রয়েছে গণদেবতা, রয়েছে পঞ্চগ্রাম, পথের পাঁচালী, পুতুল নাচের রীতিকথা এবং পদ্মা নদীর মাঝির মতো উপন্যাস। আমি বিস্তৃতভাবে আমি আলোচনা করছি না, কিন্তু এই মনস্ক এবং অত্যন্ত জ্ঞানী বিদগ্ধ জন ক্লেমো খুব খুব পরিষ্কার ভাবে তুলে ধরেছেন বাংলা সাহিত্যেও কিন্তু নববাস্তবতা শুরু হয়ে গেছে। আসলে এটা একটা ঐতিহ্য। আমি ক্লদ লেভিস্ট্রস, বিখ্যাত নৃতাত্ত্বিক, তার উদ্ধৃতি আমি পুরোপুরি দিচ্ছি না, কিন্তু তার কথা স্মরণ করব। তিনি বলছেন যে কালচারাল বা সাংস্কৃতিক ক্ষেত্রে কোনো একটি ঘটনা যদি ঘটে, সেটা কিন্তু বিচ্ছিন্ন ঘটনা নয়, তার আগে এবং পরবর্তীকালে তার সঙ্গে খুব সুসংঘবদ্ধভাবে তার জড়িয়ে রয়েছে। সুতরাং সত্যজিৎ রায়, ঋত্বিক কুমার ঘটক, মৃণাল সেনের ছবি হঠাৎ চুপ করে গাছ থেকে পড়েনি। হঠাৎ একটা আপেল পড়াতে নিউটন সাহেবও যেমন তার বিখ্যাত সূত্রগুলো আবিষ্কার করেননি, তার যেমন দীর্ঘ প্রস্তুতি ছিল বিজ্ঞানের ক্ষেত্রে, ঠিক সেরকম ভাবে বাংলা নন্দন দত্তে সত্যজিৎ রায়, ঋত্বিক কুমার ঘটক, মৃণাল সেন, এদের ছবি একটা নবযুগের সূচনা করলো। তার আগেও কিন্তু একটা তার ঐতিহ্য আছে। এবার আমি আমার প্রসঙ্গে ফিরে যাই। সত্যজিৎ রায়, ঋত্বিক কুমার ঘটক, মৃণাল সেন কি এমন করলেন যে কারণে তাদের কথা, একটা যুগের কথা বলা হচ্ছে? দেখুন, আমরা একে একে অনেকের কথা বলতে পারি। আমরা বলতে পারি প্রায় 63টি চলচ্চিত্রের কথা, যে চলচ্চিত্র বাংলা ছবির ক্ষেত্রে একটা বিপ্লব নিয়ে এসেছে। হ্যাঁ, 1956 সাল থেকে আমি 1992 সাল পর্যন্ত বলবো। তার কারণ কি, কেন 92 সাল, আমি সে অবশ্যই আমার যুক্তি আপনাদের সামনে আমি পেশ করব। অপর্ণা সেন, আমি কিন্তু ইংরেজি আদ্যক্ষর অনুযায়ী বলছি, কাউকে ছোট বড় করছি না। আমরা দেখতে পাচ্ছি যে 1956 সাল মানে 1955 সালের পরবর্তী সময় থেকে অপর্ণা সেন, বারিন সাহা, বুদ্ধদেব দাশগুপ্ত, গৌতম চট্টোপাধ্যায়, গৌতম ঘোষ, যোছন দস্তিদার, মৃণাল সেন, নব্যেন্দু চট্টোপাধ্যায়, পূর্ণেন্দু পত্রী, রাজা মিত্র, ঋত্বিক কুমার ঘটক, সত্যজিৎ রায়, তরু মুখোপাধ্যায়, উৎপল দত্ত এবং উৎপলেন্দু চক্রবর্তী, তারা এমন কিছু ছবি করলেন, 63টি ছবি আমরা বাংলায় প্রযোজিত হলো।
এই 63টি ছবির মধ্যে আমরা কিছু ক্ষেত্রে আমরা মিল খুঁজে পাই। কি, কি মিল খুঁজে পাই আমি অবশ্যই আলোচনা করব, এবং এই 63টা ছবির কথা আমি বলছি না, তার কারণ দীর্ঘ সময় লাগবে। কিন্তু আপনাদের আমি বলে রাখি যে অবশ্যই এখানে বিভিন্ন ছবি আছে, যেমন আমরা জানি, যেমন পূর্ণেন্দু পত্রীর সেরা তমসুক সমরেশ বসুর কাহিনী অবলম্বনে, অথবা মোহিত চট্টোপাধ্যায় এবং মৃণাল সেন লিখেছিলেন, পরবর্তীকালে চলচ্চিত্রায়িত হয়েছে 1974 সালে কোরাস। আবার শঙ্করের উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় 1976 সালে করছেন জন অরণ্য। এরকম আরো অনেক ছবি, 63টি ছবি রয়েছে। এই ছবিগুলো খুব গুরুত্বপূর্ণ ছবি। এই ছবিগুলোকে সাধারণ মানুষ আর্ট ফিল্ম, সমান্তরাল ছবি অথবা অন্য ধরনের ছবি ধারায় অভিহিত করেছে। কিন্তু কেন করেছে? দেখুন, 11টি আমি সুদীর্ঘ বক্তব্য সুবিস্তৃত করব না, কিন্তু কিছু কিছু বিষয় রয়েছে। এর চিত্রনাট্যগুলো যদি আপনারা দেখেন, এর চলচ্চিত্রের ভাষা যদি দেখেন, আবহ সঙ্গীত এবং সঙ্গীতের ব্যবহার যদি দেখেন, খুব স্পষ্ট হয়ে যায় যে না, এখানে নায়ক নায়িকা গাছে দুলে তারা হঠাৎ গান শুরু করছে না। এখানে সঙ্গীত আসছে, আবহ সঙ্গীত ব্যবহার হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে আবহ সঙ্গীত ব্যবহার হচ্ছে খুব এমন শিল্পিত ভাবে এবং বাস্তব মানে বাস্তবকে রেখেই। অর্থাৎ আমি যখন আমরা ঘরে বাইরের ছবি দেখছি অথবা আমরা চারুলতা দেখছি, সেখানে যদি পিয়ানো থাকে তাহলে পিয়ানো শোনা যাবে, কিন্তু পিয়ানো না থাকলে খালি গলায় গান গাইলে খালি গলায় গান দেখবো আমরা সেখানে। এছাড়া অবশ্যই মেকআপ, মেকআপ অতি সামান্য, কখনো কখনো মেকআপ নেই। আমরা সবাই জানি নায়ক ছবিতে উত্তম কুমার মেকআপ না নেওয়া নিয়ে সে কি কাণ্ড হয়েছিল। আমরা সবাই জানি যে নায়ক ছবিতে উত্তম কুমার প্রথম, তিনি ভাবতেই পারেননি যে এরকম মেকআপ ছাড়া অভিনয় করা যায়, এবং তিনি খুব খুশি হয়েছিলেন। আসলে উত্তম কুমার একজন ম্যাটিনি আইডল, এবং সত্যজিৎ রায় ছবি করছেন অরিন্দম যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারের জন্য, চরিত্রের জন্য একজন ম্যাটিনি আইডলকেই দরকার। কিন্তু অন্যান্য ছবির ক্ষেত্রে আপনারা যদি দেখেন, এরা কিন্তু মূলত তারকাদের পেছনে হাঁটেননি। মূলত এরা ছবি করেছেন তাদের মতো চরিত্র নিয়ে। যেমন ধরুন, আপনারা অনেকেই বলতে পারেন সৌমিত্র চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায় থেকে শুরু করে বরুণ চন্দ্র, আমি একাধিক নাম বলতে পারি যাদের জন্ম হয়েছে কিন্তু এই আর্ট হাউস ঘরানার থেকেই। আসলে তারা চরিত্র অনুযায়ী তারা চরিত্রায়ন করতেন। কেউ কোনো মহাতারকা বা মার্টিনি আইডলকে ছবিতে নেবেন বলে তারা চরিত্র বা নির্মাণ করতেন না। কিন্তু যদি দরকার পড়তেন, তাদের কোনো ছুট মার্ক ছিলেন না, সেক্ষেত্রে তারা ম্যাটিনি আইডলদের নিয়েছেন। মাধবী অত্যন্ত গুরুত্বপূর্ণ, মাধবীদি একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিনেত্রী। অনেকে মনে করেন আবহমান কালের বাঙালি নারীর যন্ত্রণা তার মুখে উঠে আসে। এই মাধবীদির কথা বলছি তার কারণ আমরা জানি মৃণাল সেনের ছবি, সত্যজিৎ রায়ের ছবি এবং ঋত্বিক কুমার ঘটকের ছবিতে আমরা মাধবীদিকে দেখেছি, কিন্তু ব্যবহারে যে যার মতো ব্যবহার করেছেন। আমি এই কথাগুলো, ঘটনাগুলো বলে এটাই উপস্থাপিত করার চেষ্টা করছি, এরা কখনো তারকাদের পেছনে ছোটেননি, বরং এরা তারকার জন্ম দিয়েছেন। তবে তারকার জন্ম দেবেন বলে তারা ছবি করেননি। এদের ছবির বার্তা, ছবির মুখ্য উদ্দেশ্যই ছিল শিল্পিত বিনোদন করা। সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, তিনজন একই সময় বলা যেতে পারে গ্রেট ফিল্ম মেকার্স। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ছবির তালিকা হলে অবশ্যই তাদের ছবি থাকবে। এরা কিন্তু ছবি করেছে, কিন্তু একে অপরের থেকে সম্পূর্ণ ভিন্নভাবে ছবি করেছেন। আপনারা যদি একটু দেখেন যে এদের এক একজনের এক একটা আঙ্গিক। ঋত্বিক কুমার ঘটকের মৃত্যুর পর সত্যজিৎ রায় স্মরণ সভায় যে কথা বলেছিলেন, তা আজও আমাদের কানে ভাসছে, আমরা অনেকেই শুনেছি। আমি এই পুনরাবৃত্তি করব না, কিন্তু একটা অত্যন্ত মূল্যবান কথা তিনি বলতেন। তিনি বলতেন ঋত্বিক কুমার ঘটকের ছবি দেখলে মনে হয় তিনি যেন হলিউড দেখেননি, দেশজ উপাদানে ছবি করেছেন। ঋত্বিক কুমার ঘটক যদি দেশজ উপাদানে ছবি করে থাকেন, তাহলে নিও রিয়েলিজম থেকে শুরু করে নুভেল ভাগ অর্থাৎ ফরাসি নবতরঙ্গ থেকে শুরু করে গোটা পৃথিবীর ছবির
বিভিন্ন সময় বিভিন্ন নতুনত্বের আঙ্গিকে সত্যজিৎ রায় তার স্বকীয় মাধ্যমে তিনি তুলে ধরেছেন, বাংলা ছবিকে তিনি আরো সমৃদ্ধ করেছেন। মৃণাল সেন কখনো কখনো গোদারের মতো দুর্বোধ্য ছবি করেছেন বলে সমালোচকরা বললেও তিনিও পরীক্ষা নিরীক্ষা করেছেন। এবং আমি যে সমস্ত চিত্র পরিচালকদের কথা বললাম, অর্থাৎ সত্যজিৎ রায়, ঋত্বিক কুমার ঘটক থেকে শুরু করে বুদ্ধদেব দাশগুপ্ত, গৌতম ঘোষ, অপর্ণা সেন, অর্থাৎ 1992 সাল পর্যন্ত আমরা এই ধরনের ছবি দেখি। কিন্তু তারপর দেখুন, 1992 সালের ছবির পর একটা বিরাট পরিবর্তন আসে। এই পরিবর্তন আসে গোটা পৃথিবী জুড়ে। গ্যাট চুক্তি স্বাক্ষরিত হয়, গ্লোবালাইজেশন হয়, আমাদের ডিভিডি, ভিউসিডি এবং এখন ইন্টারনেটে আমরা ছবি দেখি। ফিল্ম ফেস্টিভ্যাল বা শুধুমাত্র সিনে ক্লাবে গিয়ে আমরা ছবি দেখবো না। এবং এই কথা বলতে বলতে আপনাদের একটু স্মরণ করিয়ে দেব যে সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক কুমার ঘটকের ছবি শুধুমাত্র কিন্তু আইপিটিএ মুভমেন্ট বা ফ্যাসি বিরোধী আন্দোলন নয়, সেখানে চলচ্চিত্রের একটা বিরাট মুভমেন্ট হয়েছে, ফিল্ম সোসাইটির মুভমেন্ট। এবং আপনারা জানেন যে একের পর এক ফিল্ম ফেস্টিভ্যাল আরো বেশি দর্শকদের তৈরি করেছে। কিন্তু 1992 সালের পর থেকে কি হলো? অবশ্যই সেখানে ঋতুপর্ণ ঘোষের মতো চলচ্চিত্রকার বাংলা ছবিতে এসেছেন, আরো অনেক চলচ্চিত্রকার যারা এই মুহূর্তে রয়েছেন, নবীন প্রতিভা যারা রয়েছেন, তারাও ছবি করেছেন। বিক্রমের মতো ছবি আসা যাওয়ার মাঝে ছবি হয়েছে। কিন্তু কোথাও কি আমরা একটু অধোগতি হয়েছে? কোথাও কি আমরা যে পপুলার ছবি করছি বিশ্ব চলচ্চিত্রের আঙিনায়, আমরা যে শিল্প সত্তা, যে শিল্পিত মনোভাব নিয়ে আমরা বিভিন্ন ফেস্টিভ্যাল জয় করেছিলাম, আজ কি আমরা পাচ্ছি? একটা সময় ইরান, একটা সময় বাংলার ছবি কান, বার্লিন, ভেনিসে থাকবেই, চোখ বুঝে বলা যেত, 1992 সাল, 93 সাল, 94 সাল পর্যন্ত। কিন্তু আজ কি থাকছে? কোথাও কি তাহলে বিশ্ব চলচ্চিত্রের ভাষা থেকে ক্রমশ আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ছি? এখন সেই ফিল্ম ফেস্টিভ্যাল গুলোতে আমরা দেখতে পাচ্ছি কোরিয়া বা ইরানের ছবি মূল বাজার দখল করে নিচ্ছে। তাহলে কি আমাদের চলচ্চিত্রের ভাষা কি ক্রমশ মজে যাচ্ছে? আর সেই জন্য বাংলায় যে একদা আর্ট ফিল্ম, কোট আনকোট আর্ট ফিল্ম, অর্থাৎ এই রকম ছবি, যে ছবিতে দর্শক পোস্টার দেখলেই বুঝতেন, পরিচালকের নাম দেখলেই বুঝতেন এবং বেশ কিছু মুখ দেখলেই বুঝতেন অন্য ধারার ছবি দেখতে যাচ্ছি, এখন গ্রুপ থিয়েটারে মানুষ এই রকম একটা বিনোদন নিতে যান যার মধ্যে শিল্পিত বোধ থাকে, যার মধ্যে আর্ট আছে, নন্দন তত্ত্ব আছে, সেরকম ছবি কি ক্রমশ ক্রমশ আমরা হারিয়ে ফেলছি? দেখুন, একটি দুটি তিনটি হচ্ছে, কিন্তু কোথাও কি তাহলে আমরা সেই যুগ থেকে সরে যাচ্ছি? সেই শিল্পিত মনোভাব আমাদের কি ছবিতে দেখা যাচ্ছে না? এর জন্য কি শুধু পরিচালকরাই দায়ী, নাকি দায়ী বিভিন্ন কর্পোরেট মিডিয়া? এর জন্য দায়ী দর্শক? একটা সময় সিনে ক্লাবের মাধ্যমে, চলচ্চিত্র উৎসবের মাধ্যমে যে উৎকৃষ্ট এক দল মানুষ ভালো ছবির দেখার জন্য মুখিয়ে থাকতো, সেই মানুষগুলো থাকছে না। দেখুন, এ বিষয়ে কোনো তর্ক নেই যে আমরা জানি যে সেই সময়ও যে ছবিগুলোকে আর্ট হাউস ফিল্ম বলছি, সেগুলো হাউসফুল হতো না। সত্যজিৎ রায়, ঋত্বিক কুমার ঘটক, মৃণাল সেন থেকে শুরু করে বুদ্ধদেব দাশগুপ্ত, গৌতম ঘোষ, তাদের ছবি কি আদৌ হাউসফুল হয়েছে? কিন্তু তাও তো একদল মানুষ দেখতে যেতেন। আমরা কি তাহলে কোথাও বাংলা চলচ্চিত্রে সেই আর্ট ফিল্ম এখন মৃত হিসেবে ঘোষণা করার সময় এসেছে? নাকি এখনো পরীক্ষা নিরীক্ষা চলছে? এখনো এমন সব পরীক্ষা নিরীক্ষা চলছে যে পরীক্ষা নিরীক্ষা গুলো আমাদের আবার বাংলা চলচ্চিত্রের আর্ট এবং শিল্প সম্মত নন্দন দত্তে উৎসাহিত করবে? সুতরাং এই প্রশ্নের উত্তর আমি একা এই মুহূর্তে দিতে পারবো না, কিন্তু কোথাও বোধহয় আবার সময় এসেছে ঘুরে দাঁড়ানোর। চলচ্চিত্র পঠন পাঠন শুধু সিলেবাসে নয়, সাধারণ মানুষকে বোঝানো। তুমি একটা ভালো যেমন উপন্যাস পড়তে চাও, তুমি যেমন একটা ভালো গান শুনতে চাও, তুমি একটা ভালো ধ্রুপদী সঙ্গীতের জন্য সারা রাত জেগে যেমন তুমি গোলপার্কে অথবা উত্তরপাড়ায় অথবা কোথাও শুনতে চাইছো, ঠিক সেই রকম বাংলা চলচ্চিত্রে আবার আসুক এমন একটা সময় যেখানে পরীক্ষা নিরীক্ষা হবে।
এখন প্রশ্ন হচ্ছে, ফেডারেশনের এবং বাণিজ্যিক এত নিয়ম কানুন, এবং আমরা জানি যে চলচ্চিত্রে হলের সংখ্যা কমেছে, এই কমার পেছনে বেশ কিছু ব্যবসায়িক এবং বাস্তবতা রয়েছে। দেখুন, বাংলা ছবির একসময় স্বর্ণ যুগ ছিল। দেশ বিভাগে বাংলা ছবির সে স্বর্ণযুগ আজ নেই। একসময় লাহোর থেকে শুরু করে রেঙ্গুন পর্যন্ত বিভিন্ন সিনেমা হলে বাংলা ছবি দেখতো। আসাম, কাছাড় থেকে শুরু করে ঝাড়খণ্ড, উড়িষ্যার বিভিন্ন জায়গায় বাংলা ছবি চলতো। এখন আর চলে না। কিন্তু তাই বলে কি বাঙালি? তার চেয়ে তার যে একটা ঘরানা তৈরি হয়েছিল, যেই ঘরানা সত্যজিৎ রায়, ঋত্বিক কুমার ঘটক, মৃণাল সেন, অথবা তারও আগে নিমাই ঘোষেরা, তারা তৈরি করেছিলেন। বাংলার যে এত বড় এক ঐতিহ্য রয়েছে শিল্প, সাহিত্য, নাটক, চিত্রকলায়, কোথাও কি তাহলে সেই আর্ট ছবির থেকে আমরা দূরে চলে যাচ্ছি? আবার কি শুরু হবে? আবার কি শুরু হবে বাংলা ছবিতে এই জিজ্ঞাসা? অর্থাৎ আবার আমরা আর্টে ফিরে যাব? দেখুন, এখানে আমি একটা খুব গুরুত্বপূর্ণ আহ, আমি উদ্ধৃতি দেব। মৃণাল সেন, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক সবারই দিতে পারতাম, কিন্তু আমি ঋত্বিক কুমার ঘটককে বেছে নিচ্ছি, অন্য কোনো কারণে নয়, সময় খুব কম। ঋত্বিক কুমার ঘটক তিনি চিত্রপটে একটি লেখা লেখেন কোমল গান্ধার প্রসঙ্গে। সেই লেখায় তিনি কি লিখছেন? তিনি লিখছেন, সমসাময়িক বঙ্গদেশ দেশ বিভাগের দায়ভাগে ক্ষত বিক্ষত, অনিশ্চিত, স্বাধীনতার দ্বন্দ্ব সংকুল, রাষ্ট্রীয় ঐক্যের আদর্শ বিনা বিবেচনায় চাপিয়ে দেবার ফলে অব অবদমিত চিত্ত, ব্র্যাকেটে লিখছেন, স্বভাবতই ঐক্যাদর্শ বাস্তব জগতের অনেক স্বাভাবিক প্রবৃত্তির পরিপন্থী, ব্র্যাকেট ক্লোজ। আর সেই অবদমনের ফলস্বরূপ পশ্চিমী সভ্যতার রসে পরিপুষ্ট চিত্ত, জাতীয় নেতাদের চিন্তা চিন্তা রাজ্যের দেউলিয়াপনা ইত্যাদি ইত্যাকার দেশজ ও আন্তর্জাতিক কারণের ফলশ্রুতিতে দেশের চরম দুর্গতি। এ ছবির লক্ষ্য সেই অধ অমনের, সেই মূল্যহীনতা, আশ্রয়হীনতার চিত্রায়ন। এই বক্তব্যে নির্ভর করে ছবিটির ভাবাবেগের একটি স্তরে উন্নীত, তাতে একটি বিশেষ মনোভঙ্গি প্রতিফলিত। এখন প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রশক্তিকে উপেক্ষা করে, সেই রাজ্যের আঞ্চলিক রাজনীতিকে উপেক্ষা করে ঋত্বিক কুমার ঘটক যে কোমল গান্ধার ছবি করতে চেয়েছেন, এখন কি সে সাহস আমরা দেখাতে পারবো? এখন কি মিডিয়া, যেখানে বিভিন্ন সময় এই ধরনের, যেখানে জনপ্রিয়তা নেই, যেখানে ব্যবসা নেই, যেখানে টিআরপি নেই, কাছে এসে দাঁড়াতে পারবে? এখন কি জনগণ সেই নন্দিত, সেই নন্দন তত্ত্ব শোনার জন্য চোখ কান তৈরি করেছে, যে একদা ফিল্ম সোসাইটি তৈরি করেছিল? এই প্রশ্নগুলোর মধ্যেই হয়তো নিহিত রয়েছে ভবিষ্যতে বাংলা চলচ্চিত্রের শিল্পের দিক, নন্দন তত্ত্বের দিক কোন দিকে এগোবে। আমি আপাতত আমার বক্তব্য এখানেই শেষ করছি। আমি জানি এইটুকু সময়ের মধ্যে এত বড় একটি বিষয় নিয়ে কথা বলা বা বক্তব্য রাখা সত্যি খুব কঠিন। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি হয়তো অনেকের নাম, অনেক ঘটনা, অনেক কিছু বলতে পারলাম না। সময়ের অভাবে, নিজেরও অজ্ঞতা, আমিও শিখছি, প্রতিনিয়ত শিখছি, পড়ছি, চর্চা করছি। সুতরাং আমি অবশ্যই তার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তবে হ্যাঁ, এ নিয়ে চিন্তা ভাবনা, আমার ধারণা আপনাদের মধ্যে অনেকেই শুরু করে দিয়েছেন, এবং বাংলায় অনেকেই চিন্তা ভাবনা করছেন। নিছক রাজনীতি নয়, আসলে বাস্তবতা, নন্দন তত্ত্ব, গোটা পৃথিবী, এবং অবশ্যই এই বাস্তবিক রাজনীতি, যে রাজনীতি কোনো দলীয় রাজনীতির ঊর্ধ্বে গিয়ে মানুষের রাজনৈতিক দর্শনের কথা বলে, আমার মনে হয় আমার মতো, আপনার মতো আরো অনেকেই ভাবছেন। নমস্কার।